আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আবার মিস্টার পিটার ডি হাস রীতিমতো তোলপাড় শুরু করেছেন। তিনি যখন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত ছিলেন, সেই সময়টিতে শেখ হাসিনার পতন, মার্কিন দূতাবাসের তৎপরতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে দক্ষিণ এশিয়া বিষয়ক রাষ্ট্রদূত এবং উপমন্ত্রী মিস্টার ডোনাল্ড লু, তার যে তৎপরতা ওই সময়টিতে বাংলাদেশে রীতিমতো আলোড়ন তৈরি করে ফেলেছিল। বিএনপির যারা লোকজন রয়েছেন তারা মিস্টার পিটার ডি হাসের সঙ্গে একটি বৈঠক, একটি কথাবার্তা বলে যে তৃপ্তি পেতেন এবং তাদেরকে যেভাবে আনন্দে উদ্বেলিত করত। এবং মার্কিন দূতাবাস ছিল তখন রাজনীতিবিদদের জন্য, যারা সরকার বিরোধী আন্দোলনের সংযুক্ত ছিলেন, তাদের জন্য রীতিমতো একটা আশা এবং ভরসার স্থল। তো সেই পিটার হাস এখন বাংলাদেশে আছেন এবং বিএনপি তার বিরুদ্ধে এই মুহূর্তে স্লোগান দিচ্ছে। কারণটা কি? একটা সময় যে বিএনপি, আমি একটা অনুষ্ঠানে অনেকটা কৌতুক করে বলছিলাম যে এটা ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল। তো সেই কৌতুকে যেটা বলেছিলাম যে এক সাংবাদিক নাজমুল আশরাফ, তো তিনি আমাকে বলেছিলেন যে আপনারা তো বিএনপির যারা লোকজন রয়েছেন সারাক্ষণ পিটার ডি হাস করেন, তাকে ছাড়া কোনো কিছু বুঝেন না, তার পিছে ঘুরেন, ইত্যাদি ইত্যাদি নানা রকম ব্যঙ্গ কৌতুক তিনি করার চেষ্টা করেছিলেন। তখন আমি জিনিসটা স্বাভাবিক করার জন্য বলছিলাম যে বিএনপিকে সরকার যে দৌড়ানির উপর রেখেছে এবং যেভাবে বিএনপিকে আশ্রয়হীন করে ফেলেছে, তো সেই জায়গাতে পিটার ডি হাস আমাদেরকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য এসেছেন। তো এরকম একটা সংকট মুহূর্তে তিনি আমাদের ত্রাতা হিসেবে উপস্থিত হয়েছেন। আমরা যে মনের ভুলে তাকে আব্বা ডাকিনি, বাবা ডাকিনি, এটি তো আপনাদের ভাগ্য ভালো। আমরা আব্বা ডাকলে আপনারা কি করতেন? তো এটা ব্যাপক, মানে এর কথা বলে আমি আর হাসি রাখতে পারিনি। পুরো এই কথা শুনে সেই যে স্টুডিও লাইভ চলছিল দেশ টেলিভিশনে, সেটা বন্ধ হওয়ার মতো উপক্রম। তো ওটা পিটার ডি হাস একাধিকবার শুনেছেন, তিনি খুব আনন্দ পেয়েছিলেন এবং ওই একই অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে এখন পিটার ডি হাস হলেন বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ এবং তিনি যদি বিয়ে করতে চান তাহলে এই ঢাকা শহরের অনেক অবিবাহিত তরুণী বিয়ে করার জন্য সেখানে লাইন দিবেন। একেবারে সেই বাড়িধারা থেকে গুলশান পর্যন্ত লাইন পড়ে যাবে পিটার ডি হাসের বউ হওয়ার জন্য। এটাও পিটার ডি হাস বা তার স্ত্রী খুব আনন্দ অনুভব করেছেন আমার এই টক শো শুনে। তাদেরকে বঙ্গানুবাদ করে শোনানো হয়েছে এবং তারা খুব খুশি হয়েছিলেন। তো এনিওয়ে, তো ওটা ছিল পিটার হাসের জমানাতে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠান করা ইত্যাদি অনেক বিষয়। তখন আমরা তার সাথে এই কথা বলেছিলাম যে বাংলাদেশকে কেন্দ্র করে শেখ হাসিনাকে হটানোর জন্য বাইডেন সরকার যে ডিপ স্টেট পলিসি করছে এবং এখানে যা কিছু তারা চালু রেখেছে, এখানে আমেরিকার সিভিল সোসাইটি, আমেরিকার যাকে বলা হয় এখানে যারা বিনিয়োগকারী, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, গ্রুপ অফ কোম্পানিজ, তাদের যে প্রেশার গ্রুপ থাকে, তারা এখানে বিশাল বিনিয়োগ করছে। এর সঙ্গে যে বাইডেন প্রশাসনের সংযোগ রয়েছে, সেই বাইডেন প্রশাসন চলে গেলে যদি ট্রাম্প আসে, এটা হয়তো থাকবে না। কিন্তু বেসরকারি যারা বিনিয়োগকারী, বিশেষ করে ওই সময় তো আমরা নাম বলিনি, এখন তারা সবাই, আপনারা তার নাম জানেন, জর্জ সরোজ। তো তিনি একজন মার্কিন বিনিয়োগকারী, বিভিন্ন দেশের সরকার পরিবর্তনে তিনি ব্যাপক বিনিয়োগ করেন এবং সেই বিনিয়োগ করে তিনি সিআইএকে কনভিন্স করেন, যুক্তরাষ্ট্র সরকারকে কনভিন্স করেন। তার সঙ্গে সঙ্গে তিনি তার নিজস্ব বিভিন্ন এনজিওর মাধ্যমে, ইউএস সরকারের ইউএস এইড থেকে শুরু করে আরও অনেকগুলো ইউরোপ আমেরিকার এনজিও রয়েছে যেখানে জর্জ সরোজের সরাসরি বিনিয়োগ রয়েছে। তারা সেই এনজিওর মাধ্যমে কোটি কোটি ডলার বিভিন্ন দেশে বিনিয়োগ করে একটা সরকারের পতন ঘটান। তো জর্জ সরোজ এখানে ত্রিমাত্রিক ওয়েতে বিশ্বের বিভিন্ন দেশের সরকার পরিবর্তনে যাকে বলা হয় চক্রান্ত করেন। এটাকে ডিপ স্টেট পলিসি বলা হয়। তারা মার্কিন সরকারকে, যারা কর্তা ব্যক্তি আছে, তাদেরকে ঘুষ দেন। ওখানে পলিসি লেভেলে তারা যারা পলিসি গ্রহণ করেন তাদেরকে কনভিন্স করার জন্য লবিস্ট নিয়োগ করেন। দ্বিতীয়ত তারা যে কাজটি করেন সেটা হলো আমেরিকান এবং ইউরোপিয়ান অনেকগুলো এনজিওর মাধ্যমে তারা প্রচুর, যেমন বাংলাদেশে বলা হয় থাকে 700 মিলিয়ন, মানে 700 মিলিয়ন ডলার বা 70 মিলিয়ন ডলার, কি যেন একটা 31 মিলিয়ন ডলার বা 50 মিলিয়ন ডলার, এরকম একটা কথাবার্তা, 2 নম্বরই কথাবার্তা ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে সেই ডিপ স্টেটের যে পলিসি, সেই পলিসির মাধ্যমে বাংলাদেশে এই প্রায় 50 মিলিয়ন ডলার
অথবা $31 মিলিয়ন এরকম একটা কথা শুনেছিলাম যে বাংলাদেশে দেওয়া হয়েছে এই শেখ হাসিনার পতন ঘটানোর জন্য। এটা মূলত আমেরিকান সরকারের যে সরাসরি বিনিয়োগ যা খরচ করেন মন্ত্রীর পিছনে, এমপিদের পিছনে, কংগ্রেসম্যানদের পিছনে, এমপি মানে কংগ্রেসম্যানদের পিছনে, সিনেটরদের পিছনে, তো এটার বাইরে গিয়ে যাকে বলা হয় যে এনজিও তাদের মাধ্যমে। আর একটা হলো একেবারে সরাসরি এখানে বিনিয়োগ করেন যশ সরোজ তার অফিস স্টাফদের মাধ্যমে বিভিন্ন দেশে গিয়ে সরাসরি নিজেরা এজেন্ট নিয়োগ করেন, অস্ত্র দেন, টাকা দেন, মাদক দেন, বিভিন্ন দিয়ে ওই দেশের পরিস্থিতিটিকে একটা বিপ্লবের জন্য বা একটা সরকার পরিবর্তনের জন্য উপযুক্ত করে তোলেন। তো সেই অর্থে আমরা তখন বলেছিলাম যে এখানে জো বাইডেন সরকার চলে যাওয়ার পরও জর্জ সরোজকে থামানো যাবে না। তিনি এনজিওর মাধ্যমে, প্রাইভেট কোম্পানিগুলোর মাধ্যমে এবং তার নিজের বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে যে তৎপরতা, এই তৎপরতা তিনি চালাবেন। তো সেটা দেখা গেল যে 2024 সালের নির্বাচন হয়ে যাওয়ার পরে ফার্স্ট পার্ট সরকারের যে ডিপ স্টেটের যে ফার্স্ট পার্ট, এরা বলতে গেলে আত্মসমর্পণ করলেন। ডোনাল্ড লু থাকলেন সেখানে, কিন্তু পিটার ডি হাস আত্মসমর্পণ করলেন। কিন্তু ডোনাল্ড লু আরও আপার লেভেলের যাকে বলে খেলোয়াড় ছিলেন, যেটা পিটার ডি হাস বুঝতে পারেনি। পিটার ডি হাসকে এখান থেকে সরিয়ে দেওয়া হলো, নতুন চার্জ অ্যাফেয়ার্স নিয়োগ দেওয়া হলো এবং পিটার ডি হাস বাংলাদেশ থেকে বিদায় নিয়ে আমেরিকাতে চলে গেলেন। পরবর্তীতে যখন শেখ হাসিনার সরকার নির্বাচন হয়ে গেল, তখন ডোনাল্ড লু ওখানে বসে ডিপ স্টেটের যে দ্বিতীয় স্তর, এটি চালু করলেন উইদাউট পিটার ডি হাস। কিন্তু পরবর্তীতে যখন ডোনাল্ড ট্রাম্প সরকার ক্ষমতা আসলো, তখন সরকারের পক্ষ থেকে ডিপ স্টেটের যে অংশটি প্রমোট করা হচ্ছিল সেই অংশটি বাদ হয়ে যায় এবং সেখানে পিটার ডি হাস তো আগেই বাদ পড়েছিলেন, ডোনাল্ড লুকেও বাদ দেওয়া হয়। তো ডোনাল্ড লুকে বাদ দেওয়া হওয়ার পর সরকারের, অর্থাৎ মার্কিন সরকারের যে ডিপ স্টেটের বিনিয়োগ আমেরিকান সরকারের পক্ষ থেকে এবং জর্জ সরোজের পক্ষ থেকে ওটা বন্ধ হয়ে যায়। কিন্তু বেসরকারি খাতে, এনজিও খাতে তার যে বিনিয়োগ জর্জ সরোজের, এটা কিন্তু বন্ধ হয় না। এবং আমরা দেখতে পেরেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পর জর্জ সরোজের ছেলে বাংলাদেশে এসেছেন এবং সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন। এনিওয়ে, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে মিস্টার পিটার ডি হাস তিনি বাংলাদেশে এসেছেন এবং তার যে পুরনো কানেক্টিভিটিগুলো রয়েছে, যাদের সঙ্গে তিনি চার্জ অ্যাফেয়ার্স থাকা অবস্থায় যোগাযোগ রক্ষা করেছেন, তাদের সঙ্গে তিনি আবার বৈঠক করলেন, পারিবারিক বৈঠক, অনেকের বাসায় গেলেন, অনেকে তার বাসায় দাওয়াত দিলেন এবং তিনি বাংলাদেশে এলেন একটি তেল কোম্পানি, আমেরিকান একটি তেল কোম্পানি, এটার উপদেষ্টা রূপে। আমাদের বুঝতে বাকি রইল না যে তিনি নতুন করে আবার খেলতে আসছেন মার্কিন ডিপ স্টেট পলিসি, যে দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর, যেটা জর্জ সরোজ করে থাকেন এনজিওর মাধ্যমে, ব্যক্তিগত ফান্ডিংয়ের মাধ্যমে, সেটা বাস্তবায়ন করার জন্য উনি এসেছেন। তো আমরা সন্দেহ করছিলাম তলে তলে তিনি যে কাজগুলো করছেন বা করবেন এগুলো নিয়ে, কিন্তু আমরা কোনো প্রমাণ পাচ্ছিলাম না। কিন্তু অতি সম্প্রতি যেটা দেখা গেল যে পিটার ডি হাস ঠিক আগস্ট মাসের 5 তারিখে, যেদিন ব্যাপক করে ঘটা করে সরকারের পক্ষ থেকে জুলাই আগস্ট বিপ্লবের যে ঘোষণাপত্র এটি করা হবে এবং ঢাকাতে ব্যাপক আয়োজন করা হচ্ছে এই অনুষ্ঠানটিকে উদযাপন করার জন্য, জুলাই আগস্ট বিপ্লবের 1 বছর বর্ষপূর্তি। তো সেই দিন এনসিপি, সেই এনসিপির যারা কর্তা ব্যক্তি রয়েছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে সার্জিস, মাহফুজ যায়নি, সার্জিস, তারপরে অন্যান্য যারা আছেন, তারা 6-7 জন কক্সবাজারে গেলেন এবং একটা হোটেলে, সেখানে গিয়ে পিটার ডি হাসের সঙ্গে দেখা করেছেন, বৈঠক করেছেন। এরকম একটা খবর চাউর হয়ে গেল। সত্য মিথ্যা নিয়ে এখন তর্ক বিতর্ক হচ্ছে, কিন্তু এরকম একটা খবর চাউর হয়ে গেল। এবং এটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য সেই তারা যে হোটেলে ছিলেন রয়্যাল টিউলিপ, সেই হোটেলের বাইরে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করতেছিল। আজকে আমি ভিডিওটি করছি 7 তারিখে, আগস্ট মাসের 7 তারিখে। এখন তারা কি ঢাকায় এসেছেন, ওখানে বিএনপির নেতারা কি করেছেন না করেছেন, এরকম আপডেট খবর আজকের দিন পর্যন্ত আমার কাছে নেই। কিন্তু ওই যে গতকালের খবর, 5 তারিখের যে খবর, সেই খবর যেটা হয়েছে সেটা হলো বাংলাদেশের রাজনীতিতে এখনও নাক গলাচ্ছেন পিটার ডি হাস। এবং পিটার ডি হাস যদি নাক গলান, সঙ্গতি করেন তার সঙ্গে জর্জ সরোজ রয়েছে, তার সঙ্গে মার্কিন ডিপ স্টেট পলিসি রয়েছে এবং সেই পলিসির প্রেক্ষাপটে এই যে বক্তব্যটি আসছে সামনে। এবং পিটার ডি হাসের যে মানে তেল রয়েছে, তেল মানে তিনি একটা তেল কোম্পানির প্রধান রূপে এখানে এসেছেন এবং সেই কোম্পানি
এই কাজটি কি শেখ হাসিনার জমানায় পেয়েছে না ইউনূসের জমানাতে পেয়েছে, দিস ইজ কোশ্চেন। ২ নম্বর হলো যে এই কোম্পানিতে কেন প্রধান ব্যক্তি হিসেবে পিটার ডি হাস আসলেন। ৩ নম্বর হলো যে এই পিটার ডি হাস আবার এই সময়টাতে এনসিপির সঙ্গে কিভাবে যুক্ত হলেন। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে আগামী নির্বাচনের সম্পর্কে। এই বিষয়গুলো আমাদেরকে ভাবিয়ে তুলেছে আগামী দিনের সরকারের ভবিষ্যৎ এবং বিএনপি সরকারের ভবিষ্যৎ সম্পর্কে। এর কারণ হলো আমেরিকা যেটা একবার ধরে সেটা প্রাইভেট লেভেলে ধরে এবং সরকারি লেভেলে ধরে, যাইভাবেই ধরে না কেন ওটা কিন্তু তারা একটা দফা রফা না করে কখনো ঘরে ফিরে না। এবং আমেরিকাতে যারা সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করেছেন সেটা যেভাবেই হোক না কেন তারা কিন্তু এই সরকারের পলিসিগুলো সম্পর্কে ওয়াকিবহাল। আমার সুযোগ হয়েছিল, বিএনপির আরও কয়েকজন এমপিরও সুযোগ হয়েছিল মার্কিন স্টেট ডিপার্টমেন্টের গেস্ট হয়ে সেখানে ফেলোশিপ করার। তো তারা মার্কিন যার যার অ্যান্টেনা যতটুকু আছে সেই অ্যান্টেনা অনুযায়ী তারা সেটা বুঝে এসেছেন যে আসলে ওখানে ডিপ স্টেট বলতে কি বোঝায়, লোকাল গভর্নমেন্ট কি, সেন্ট্রাল গভর্নমেন্ট কি, তাদের ফরেন পলিসিগুলো কি, এটা বুঝে আসেন। আমি আমার মতো করে বুঝে এসেছি। তো বুঝে আসার কারণে আমার কাছে মনে হচ্ছে যে আমেরিকা থামবে না। আর আমরা যেভাবে যত সহজ সরলভাবে অঙ্ক করছি আগামী নির্বাচন নিয়ে, বিএনপির ক্ষমতা আসা নিয়ে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় থাকা বা যাওয়া নিয়ে যে সহজ সরল একটা মেরুকরণ করছি। দ্বিতীয়ত একটু ডিফিকাল্টির দিকে গিয়ে আমরা যখন এখানে শেখ হাসিনাকে টানছি, ভারতকে টানছি, রকে টানছি, কিন্তু এর উপরে যে মার্কিন ড্রোন উঠছে এবং মার্কিন ডিপ স্টেট পলিসি এখনও যেখানে অ্যাক্টিভ রয়েছে, এটা হয়তো আমরা থার্ড ফেজে খুব অল্প মানুষ এগুলো চিন্তা ভাবনা করছি। কাজে নির্বাচন নিয়ে শেখ হাসিনাকে হটাও, শেখ হাসিনার বিচার, ভারতের পলিসি, রোহিঙ্গা, মায়ানমার নিয়ে আমরা যে সকল কথাবার্তা বলছি এটা প্রথম এবং দ্বিতীয় স্তর। কিন্তু এখানে চূড়ান্ত স্তর সেটা হলো আমেরিকার ডিপ স্টেট পলিসি। সেই ডিপ স্টেট পলিসি চলমান এবং বাংলাদেশ কিন্তু বারবারই আমেরিকার দ্বারাই পরাজিত হয়েছে। আমেরিকা সেই 1971 সন থেকে আমাদের সাথে যেভাবে খেলেছে, 1947 সনে আমাদের সঙ্গে যেভাবে খেলেছে, 1954 যেভাবে খেলেছে, আমরা সেই খেলার বাইরে যেতে পারিনি। এবং এখানে পাকিস্তান এবং আমেরিকা যুগপৎভাবে কখনো পর্দার আড়ালে থেকে, কখনো সম্মুখে এসে, কখনো বন্ধু হয়ে, কখনো আমেরিকা বন্ধু হয়েছে, কখনো পাকিস্তান বন্ধু হয়েছে, কখনো আমেরিকা শত্রু হয়েছে, পাকিস্তান শত্রু হয়েছে, কিন্তু তাদের ডিপ স্টেট পলিসি বাংলাদেশকে নিয়ে থামেনি। এর কারণটা হলো বাংলাদেশের 3টি জিনিস। সেটা হলো বাংলাদেশে ইউরেনিয়াম আছে, যেটা পারমাণবিক বোমা তৈরি করার প্রধানতম উপকরণ। তো সেই ইউরেনিয়াম আছে যেটার আবিষ্কার আমরা এখনো করতে পারিনি, কিন্তু বাংলাদেশে প্রচুর ইউরেনিয়াম আছে। এবং আমাদের যে কক্সবাজার সমুদ্র সৈকত, সেখানে দেখবে যে এক ধরনের কালো মানিক বলা হয়, মানে কালো বালি রয়েছে। এই কালো বালি যে সমুদ্র তটে থাকে সেখানে ইউরেনিয়াম আছে, এরকম একটা খবর আমাদের দেশে প্রকাশিত হয়েছিল সেই 1987-88 সনে। এবং যে বিজ্ঞানী এটা করেছিলেন তার একটা সাক্ষাৎকার আমরা সেই চিত্র বাংলা দৈনিক খবর তখন ছাপিয়েছিলাম। আমি তখন ওখানে চাকরি করি। এরপর তো বহু সেই মানে বাংলাদেশের যে ইউরেনিয়াম আছে, এখানে বাংলাদেশের বিজ্ঞানীরা স্বাধীনতার পরপর এটা আবিষ্কার করে ফেলেছে। আমরা এটা জানি না, এটা আমাদের দুর্বলতা। তো এটা নিয়ে যে আমি বললাম, আমি একজন সাংবাদিক হিসেবে 87 সনে খবরে চিত্র বাংলাতে একসঙ্গে ওই বিজ্ঞানীর সাক্ষাৎকার আমরা কিন্তু ছেপেছিলাম 87 সনে। তো এখন এই যদি হয় তাহলে এই বর্তমান সরকারের বা বিএনপির এই কালো বালি মানে ব্ল্যাক স্যান্ড, এটা নিয়ে ইউরেনিয়াম নিয়ে তাদের কতটা গবেষণা আছে আমি বলতে পারবো না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এটা নিয়ে গবেষণা করছে। 2 নম্বর হলো যে বাংলাদেশের তেলের উপর পুরো উপকূলীয় অঞ্চল ভাসছে, সমুদ্র সৈকত থেকে শুরু করে পুরো কোস্টাল বেল্ট, এখানে নোয়াখালী, হাতিয়া, কুতুবদিয়া, মহেশখালী, তারপর সেন্ট মার্টিন থেকে শুরু করে আমাদের বরিশাল, পটুয়াখালী, ভোলা, এই পুরো বেল্টটা তেলের উপর ভাসছে। এর মধ্যে ভোলাতে বিশাল একটা তেলের কূপ আবিষ্কৃত হয়েছে। আমাদের পটুয়াখালীর যে গলাচিপাতে, সেই গলাচিপাতে চরকাজল, সেখানে একটা বিশাল কূপ সে 2009 সনে খনন করা হবে। কিন্তু কৌশলগত কারণে আমেরিকা করেছে কি, তাদের কোম্পানি শেভরনের মাধ্যমে এটা প্রথমে খনন করার যাকে বলা হয় তারা প্ল্যান করেছিল, কিন্তু আবার কৌশলগত কারণে শেভরনকে তারা সেখান থেকে সরিয়ে নিয়েছে এবং ওটা এখন পর্যন্ত অ্যাবান্ডেন্ট রয়েছে। কিন্তু না হলেও শেভরন এখানে 8 থেকে 10 হাজার কোটি টাকা, আবার বলি 8 থেকে 10 হাজার কোটি টাকা তারা এই টোটাল কাজটা করেছে, যার পুরো গবেষণাপত্র মার্কিন সরকারের হাতে। এখন মার্কিন সরকার এই পুরো একটা সিঙ্গেল, এখন যেমন ভোলাকে একটা গ্যাস ইউনিট করেছে, চরকাজল কারাটা যদি গ্যাস ইউনিট করে, এবং ওই সময়টা যেহেতু আমি এমপি ছিলাম যার জন্য পুরো প্রক্রিয়াটি আমি জানি,
পুরো প্রক্রিয়াটি আমি জানি, আমার মুখস্থ এখন রীতিমতো। তো আমেরিকা আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা এই সিঙ্গেল কূপ না করে যে কোনো একটা কোম্পানির মাধ্যমে কোস্টাল বেল্টের পুরো তেল এবং গ্যাস অনুসন্ধান, এক্সপ্লোর একসাথে তারা একটা প্যাকেজ করে সেটা করতে চাচ্ছে, এবং সরকারজলটিকে তারা দ্বিতীয়ভাবে, যেখানে একেবারে 100% গ্যাস রয়েছে এবং তারা শুধু